ফ্যাসিস্টদের রাষ্ট্রপতি থাকতে পারে না, তাদের রাষ্ট্রপতি সহায়তা হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বঙ্গভবন থেকে বের হওয়া আটকানো গেল না রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। মোহাম্মদ শাহাবুদ্দিনের জীবনটা বঙ্গভবনের চার দেয়ালের মাঝেই বন্দী আছে। এদিকে আজ আবারও রাষ্ট্রপতির উপর কঠিন প্রভাব পড়ে সমন্বয়কদের হুমকির মুখে পড়ে তার অবস্থা খারাপ হয়েছে। ডক্টর ইউনূসও চাপে পড়েন দেশের এই অবস্থা হওয়াতে। সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত কোন সময়ে জরুরি অবস্থা রাষ্ট্রপতি ঘোষণা করবেন, কিভাবে করবেন, এই সমস্ত বিষয়ে বিধৃত আছে এবং জরুরি অবস্থা ঘোষণাকালে কি কি অধিকার, নাগরিকদের কি কি অধিকার। বাংলাদেশ বর্তমানে যে অবস্থায় চলছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার কিভাবে দেশ চালাচ্ছে সেটি নিয়ে বাংলাদেশের কিংবা বাংলা ভাষাভাষী বিশ্বের যেখানে যারা আছেন তারা প্রতিদিন প্রতিক্ষণ খবর রাখছেন। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে অবস্থান করছে আরেকটি সরকার, যারা ইউনূসকে পাশ কাটিয়ে সব ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, এমনকি দেশও পরিচালনা করছে। আমরা বরাবরই ইউনূসের সরকারকে সমর্থন করে এসেছি, তাই এই সরকারের খারাপ দিক নিয়ে প্রতিবেদন তৈরি করতে হবে তা কখনোই চিন্তা করিনি। বিপাকে পড়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জনমনে প্রশ্ন উঠেছে, শাহাবুদ্দিনের বিদায় হলে কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি? হাসনাত আব্দুল্লাহ হালের আলোচিত তরুণ, কিন্তু তাই বলে আপনি কি হাসনাত আব্দুল্লাহকে হুমকি দিতে পারেন? আপনি তাকে মারার হুমকি দিয়ে পুলিশ যদি দ্রুত ব্যবস্থা নেয়, সেটাও পুলিশের প্রশংসা পাওয়ার মতো কাজ। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি নাকি স্বৈরাচার। বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে আমেরিকার ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে মেটিকুলাসলি ডিজাইন বলে উল্লেখ করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, মোহাম্মদ ইউনূস যে কোনো সময় যে কোনো বক্তব্য দেন এবং ইতিমধ্যে রাষ্ট্রপতিকে নিয়ে অনেক কথা হচ্ছে, রাষ্ট্রপতির উপর কঠিন কঠিন প্রভাব পড়তেছে। দর্শক শ্রোতা, আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন যে রাষ্ট্রপতিকে কিন্তু সবসময় প্রকাশ্যে দেখা যায় না। যেইভাবে ডক্টর ইউনূস প্রকাশ্যে আসেন, বিভিন্ন বক্তব্য দেন, দেশ পরিচালনা করেন, ঠিক তেমনটাই কিন্তু রাষ্ট্রপতিকে আমরা দেখতে পাই না। গোটা এক বছরে 2-4টা সমাবেশে তাকে দেখা গিয়েছে এবং বাকি সময় তিনি রাষ্ট্রপতির যে বাসভবন সেই ভবনে ছিলেন। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই যে কেন রাষ্ট্রপতি প্রকাশ্যে আসেন না এবং ইতিমধ্যে রাষ্ট্রপতির উপর কি কি প্রভাব পড়তেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই যে আন্দোলন করতেছে, এইটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক কন্টিনিউ করবেন। এই নিয়ে সমন্বয়ক উপদেষ্টা তারা কিন্তু সরাসরি অ্যাকশনে যায়। আসুন আমরা কথা বলাচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। বঙ্গভবন থেকে বের হওয়া আটকানো গেল না রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। 3 মাস 12 দিন মানে 103 দিন পর বঙ্গভবন থেকে বের হলেন তিনি। আর 1 বছর 9 দিন পর রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে ভাষণ দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমলে গত প্রায় 1 বছরে 3টি জাতীয় ও রাষ্ট্রীয় দিবসে শ্রদ্ধা জানানোর জন্যই শুধু বঙ্গভবন থেকে বের হতে পেরেছিলেন বর্তমান রাষ্ট্রপতি। বলা যায় গত 5 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ওই 4টি অনুষ্ঠান ছাড়া মোহাম্মদ শাহাবুদ্দিনের জীবনটা বঙ্গভবনের চার দেয়ালের মাঝেই বন্দী আছে। এমন পরিস্থিতিতে 7 জুলাই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা পিজিআর এর 50তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বলা বাহুল্য, বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তিনি এই প্রথম ক্যান্টনমেন্টে গিয়ে কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখলেন। এর আগে সশস্ত্র বাহিনী দিবসে 21শে নভেম্বর তিনি শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। 7 জুলাই রাষ্ট্রপতি শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআর এর কর্মরত সকল অফিসার, জুনিয়র কমিশন অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য রাখেন। আবার এটি ঘটেছে এমন এক পরিস্থিতিতে যখন মাঝে মাঝে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের সুর সামাজিক মাধ্যমে সরকার সমর্থকদের পক্ষ থেকে ভেসে ওঠে। আবার পিজিআর এর অনুষ্ঠানগুলোতে অতীতে প্রধানমন্ত্রীকে দেখা গেলেও এবার প্রধান উপদেষ্টা সেখানে যাওয়ার কোনো খবর তার দপ্তর থেকে পাওয়া যায়নি। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে 2023 সালের 13 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ওই বছরের 24শে এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। তবে 5 আগস্টের আগ পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কখনোই তেমন আলোচনায় ছিলেন না। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রাষ্ট্রপতিকে নিয়ে সময়ে সময়ে নানা আলোচনা উঠে আসে সামাজিক মাধ্যম ও মূলধারার গণমাধ্যমে। বিশেষ করে তার পদত্যাগের ইস্যুটি ঘুরে ফিরে আসতে দেখা গেছে। সে থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং বঙ্গভবনকে ঘিরে মানুষের কৌতূহল আছে। কিন্তু গত 3.5 মাসে রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রপতির দপ্তরের কোনো খবর গণমাধ্যমের চোখে পড়েনি। গত 15ই মে প্রচারিত একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম
5 আগস্টের পর থেকে রাষ্ট্রপতির জীবনে বেশ ছন্দপতন ঘটেছে। বিষয়টি এমন দাঁড়িয়েছে যে তিনি সবশেষ কবে বঙ্গভবনের বাইরে বের হয়েছেন সেটি হিসেব করে বলতে হবে। সেই ভিডিওতে আমরা জানিয়েছিলাম গত 4 মাসে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির অনেক সুবিধাই বাতিল করেছে। বাদ দেওয়া হয়েছে তার প্রেস উইংকে, এমনকি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে রাষ্ট্রপতির খবর প্রকাশে এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞাই দেওয়া হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে 7 জুলাই রাষ্ট্রপতি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট PGR এর 50তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছেন ক্যান্টনমেন্টে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR এর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবরে ISPR এর বরাত দিয়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা PGR এর সদস্যদের সর্বদা নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 1975 সালের 5 জুলাই স্বাধীন বাংলাদেশে গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। প্রতিষ্ঠার পর থেকে PGR রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, 50তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সকালে PGR সদর দপ্তরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং PGR কমান্ডার। রাষ্ট্রপতি PGR এর কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পাশাপাশি তিনি এই রেজিমেন্টের অফিসার এবং জেসিওদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। PGR এর অনুষ্ঠানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হলো রাষ্ট্রপতির দরবার। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শহীদ ক্যাপ্টেন হাফিজ আলী PGR এ কর্মরত সব অফিসার, জুনিয়র কমিশনড অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য দেন। বক্তব্যের শুরুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন PGR এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সবাইকে তার আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান। তিনি সশ্রদ্ধ চিত্তে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী 20 শহীদদের পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 5 জন শহীদ সহ সব প্রয়াত সৈনিকদের স্মরণ করেন এবং আত্মার মাগফিরাত কামনা করেন। দরবারে রাষ্ট্রপতি বলেন, PGR সদস্যরা নিষ্ঠা, শৃঙ্খলা এবং পেশাগত দক্ষতার অনন্য নজির স্থাপন করেছে। ভবিষ্যতেও নেতৃত্বের প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে দায়িত্ব পালন করে যেতে হবে। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। এছাড়া সেনাবাহিনীর CGS, PSO, AFG, সেনাবাহিনী QMG, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব, প্রতিরক্ষা সচিব, রাষ্ট্রপতির সামরিক সচিব সহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 এবং 2024 সালেও PGR এর বর্ষপূর্তি অনুষ্ঠানে দরবারে বক্তব্য দিয়েছিলেন। 2023 সালে সেনাপ্রধান ছিলেন জেনারেল SM শফিউদ্দিন আহমেদ আর 2024 সালে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। PGR এর অনুষ্ঠানে রাষ্ট্রপতি যাবেন সেটি তেমন কোনো গুরুত্বপূর্ণ খবর হওয়ার কথা নয়, কিন্তু 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি এবং বঙ্গভবনের জন্য নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে রাষ্ট্রপতির বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় প্রথমবারের মতো ক্যান্টনমেন্টের কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখা একটি খবরযোগ্য ইস্যুই বটে। কারণ বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে শুধু রাষ্ট্রীয় দিবসগুলোতে আনুষ্ঠানিকতা পূরণের বাধ্যবাধকতার ক্ষেত্রে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বঙ্গভবনের বাইরে দিয়েছেন। সেগুলো ছিল রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী একান্ত পালনীয় কাজ, যেমন 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, 16ই ডিসেম্বর বিজয় দিবস এবং 26শে মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে এবং 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন রাষ্ট্রপতি। বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে রাষ্ট্রপতি এসব দিবস ছাড়া বঙ্গভবনের 4 দেয়ালের মধ্য থেকে বের হননি, বলা ভালো বের হতে পারেননি। তাহলে সব শেষ কবে আসলে রাষ্ট্রপতি কোনো রাষ্ট্রীয় দিবস ছাড়া বঙ্গভবন থেকে বের হয়ে কোনো বক্তব্য দিয়েছিলেন? এসব দিবস ছাড়া রাষ্ট্রপতি সব শেষ বঙ্গভবন থেকে বের হন 11 মাস আগে। কিছু তো ঘটে রে ভাই, এমনি এমনি তো আর গণমাধ্যমে কিংবা বিভিন্ন জায়গায় তো রটায় না, তাই না? বর্তমান সার্জিসের বন্ধুর বাসায় থেকে 3 বস্তা টাকা উদ্ধার করছে সেনাবাহিনীর অভিযানে। এখন বলা বলি করতেছে আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো যে এটা নাকি একটা পরিকল্পনা ভাবে বা পরিকল্পিত ভাবে একটা ষড়যন্ত্র চালানো হচ্ছে জনাব সার্জিসের এগেনস্টে। এখন আমি বলতে চাই যে সমন্বয়কারী যখন নাকি আসলে এদেরকে গ্রেফতার করা হয়, ঠিক তখন কিন্তু প্রমাণ হয় যে এরা সার্জিসের বন্ধু বান্ধব। আর যখন নাকি সার্জিসের পক্ষ থেকে কিংবা ডক্টর ইউনূসের পক্ষ থেকে আপনার চরম একটি বার্তা আসে, ঠিক তখন আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো অস্বীকার করে। উল্টো দিকে সার্জিসদের বন্ধুদের গ্রেফতার করে বাংলাদেশ সেনাবাহিনী সেই অভিযানে আপনার সেখান থেকে 3 বস্তা ভর্তি তাদের খাটের নিচে থেকে বা বাসার বিভিন্ন জায়গায় থেকে 3 বস্তা টাকা উদ্ধার করে বাংলাদেশ পুলিশ আর হচ্ছে সেনাবাহিনীর সমন্বয়ে। আর এটাকেই বর্তমান রুখে দিচ্ছে আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলা। দেখেন একটা কথা বলি,
সবকিছু আপনি গুজব বলে উড়িয়ে দিতে পারবেন না। আপনার যখন নাকি শেখ হাসিনা সরকারের পতন ঘটে, আমি সিম্পল কিছু উদাহরণ দিব। যখন নাকি পতন ঘটে ঠিক তখন আপনার যারা নাকি আহত হয়েছে, নিহত হয়েছে বা নিহত পরিবার, আহত পরিবার, তাদের জন্য বা তাদের আর্থিকভাবে বা অর্থনীতি দিয়ে তাদেরকে সহায়তা করার জন্য তাদেরকে কি করবে, একটা ফাউন্ডেশন তৈরি করে, জুলাই ফাউন্ডেশন। এখন এই জুলাই ফাউন্ডেশনে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা, এই টাকাগুলো কোথায় বলেন তো? কেউ কি জানেন টাকাগুলো কোথায়? আচ্ছা বাদ দেন গেল। এখন বর্তমান হসপিটালে প্রতিনিয়ত যে কাতরাচ্ছে বিনা চিকিৎসার অভাবে, তাদেরকে এখন ঘাড় ধরে হসপিটাল থেকে বের পর্যন্ত করে দিচ্ছে কে বা কারা? সেটা হচ্ছে উপদেষ্টা মন্ডলীদের পক্ষ থেকে, মানে উপরের লেভেল থেকে ঘোষণা আসছে যে কাউকে আর বিনা চিকিৎসা বা সরকারি আপনার কি বলে টাকা পয়সা দিয়ে তাদেরকে আর কোনো সুযোগ সুবিধা বা চিকিৎসা দেওয়া হবে না। যদি তোমার বাপ দাদার প্রপার্টি বেচে বা তোমার যদি সেই সক্ষমতা থাকে তুমি চিকিৎসা করবা। তো এই হচ্ছে বর্তমান এই সরকারের অবস্থা। কিন্তু তাহলে জুলাই ফাউন্ডেশনের সমস্ত টাকা এরা লুটপাট করে খাইছে। আপনার যখন নাকি বাংলাদেশে বা ভারত যখন নাকি ফারাক্কাবাদের পানি ছেড়ে দেয়, ঠিক তখন আপনারা অনেকে জানেন যে বাংলাদেশের ভয়ঙ্কর একটা বন্যার মুখোমুখি হয় কয়েকটা জেলার মানুষ। এখন সেই বন্যাকে কেন্দ্র করে আপনার ওই যে কথা আছে না যে নতুন নতুন কি জানি হইলে আয়নাতে দেখে, ঠিক তখন বাংলাদেশের মানুষ আমরা অনেক আবেগিত। তখন আমরা এসে আপনার টিএসসির মোড়ে স্বর্ণ গয়না যার যতটুকু অ্যাবিলিটি আছে সেই অনুযায়ী তারা সেখানে দান করে যাতে মানুষদেরকে সহায়তা করতে পারে। সেখানেও প্রায় আপনার 55 থেকে 60 কোটি টাকা, সেই টাকাও গায়েব। মানে সেই টাকাও নাকি এনসিপির দলের বা এনসিপি যে ক্ষমতায় দাঁড়াবে সেটার নির্বাচনের কাজে মনে করেন ব্যয় করবে। তো এনসিপি সরকার যে গঠিত করবে এটা কি আন্দোলনের আগে বলছিল নাকি? আমি প্রশ্ন করতে আমি আমার নিজেকে প্রশ্ন করি এই আন্দোলনে, মানে আমি একজন প্রবাসী, প্রবাসী হিসাবে মনে করেন বলতেছি আমরাও ছিলাম। মানে এখন যদি ভাই আমি আমার নিজেকে প্রশ্ন করি যে কি পেলাম সমন্বয়কদের, ঠিক তখন কথা শুনে এখন মনে হচ্ছে কি যে নিজের গালে নিজেই চর মারি, সত্যি কথা বলতেছি। কারণ এদের ধোঁকায় পড়ে গেছিলাম ভাই। আমি যখন নাকি দেখলাম মানে শেখ হাসিনা সরকারের পতনের পরই আমি এদের এগেনস্টে এখন পর্যন্ত ইনস্টে নাও প্রতিনিয়ত কথা বলতেছি। কেন বলতেছি? কারণ যখন 5 আগস্ট ঘটে, আপনার 10 আগস্ট কিংবা 12 আগস্ট থেকে বাংলাদেশে যে পরিমাণ মব জাস্টিস, যে পরিমাণ গণহত্যা হয়েছে, এগুলো দেখে তারপরে জানেন কি দেখছি, সমন্বয়কদের প্রতিটি জেলায়, প্রতিটি আপনার ইউনিয়নে বা ইউনিয়ন পর্যায়ে তারা আপনার কি বলে কমিটি গঠন করছে। এই কমিটি যখন নাকি গঠন করছে তখনই আমার মাথায় ক্যাচ করছে যে এরা দল গঠন করে ফেলবে। বর্তমান এর জন্য এক একটা কমিটি গঠন করা, ইভেন এক একটা কমিটিতে বড় বড় অঙ্কের টাকা আনবে যাতে বাংলাদেশ আপনার কি বলে জনগণ বা বাংলাদেশ সরকার নাই বা বলি, সরকার তো এরাই, তাই না? এদেরকে তো আপনার স্পেস দিয়ে দিচ্ছে লুটপাট করার জন্য। তো এই হচ্ছে বর্তমান এদের অবস্থা, বুঝতে পারছেন? এটা ছিল একটা ভয়ঙ্কর ম্যাটোক্লাস ডিজাইন, যেই ডিজাইনের মাধ্যমে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব, আমাদের বাংলাদেশের আপনার মানে কি বলবো ভাই, মানে শেষ করে দিছে, জাস্ট পুরো খাইয়া দিছে, বুঝতে পারছেন? আর এখন যখন নাকি আপনার সার্জিসদের বন্ধু বান্ধবদের বাসায় থেকে 3 বস্তা ভর্তি টাকা উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী আর পুলিশ বাহিনী সমন্বয় হয়ে, ঠিক তখনই আমাদের কি বলে সাংবাদিক সম্মেলন কিংবা আমাদের গণমাধ্যমগুলো বর্তমান এটার প্রকাশ করার চেষ্টা চালাচ্ছে যে এরা হচ্ছে নির্দোষে, সার্জিস হচ্ছে নির্দোষ। আর আপনি যদি বাস্তবতা মেলাতে চান তাহলে আপনি দেখতে পারবেন যে বা যারা বা এই ধরনের কাজগুলো ঘটাইছে, তাদের বাংলাদেশ পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, তারা যে আসামিদেরকে গ্রেফতার করে, মানে সার্জিসদের আপনার বন্ধু বান্ধবদের গ্রেফতার করে, তাদের মুখ জবানি হচ্ছে যে এর সাথে সার্জিসও আছে। এটা এনসিপি সরকার গঠন করবে, এনসিপি সরকার নির্বাচন করবে, এটার বা তার কাজে ব্যয়ের জন্য এই টাকা প্রতিটা কমিটিতে বা প্রতিটি সংগঠনে, মানে এনসিপির সংগঠনে টাকাটা দেওয়া হবে। আরো অনেক অনেক জায়গায় আছে, বুঝতে পারছেন? এই হচ্ছে বর্তমান এদের সংস্কার। হ্যাঁ, এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তী কিংবা এনসিপি সরকারের সংস্কার। যদিও তারা সরকার হয় না, তবে অসম্ভব কিছু নাই। যদি বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত নাকি তেল দিয়ে ঘুমিয়ে থাকেন তাহলে সরকার তো এটা গঠন করবেই, দেখতে পারবে। তার আগেই বাংলাদেশের জনগণকে রুখে দিতে হবে। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীকে স্যালুট জানাই। আমি আপনাদেরকে আরো বলতে চাই, সার্জিসকে রিমান্ডে নেওয়া হোক, গ্রেফতার করে অতি দ্রুত, তাহলে আরো অনেক কিছুই জানতে পারবেন। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে অবস্থান করছে আরেকটি সরকার, যারা ইউনূসকে পাশ কাটিয়ে সব ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, এমনকি দেশও পরিচালনা করছে। আমরা বরাবরই ইউনূসের সরকারকে সমর্থন করে এসেছি, তাই এই সরকারের খারাপ দিক নিয়ে প্রতিবেদন তৈরি করতে হবে তা কখনোই চিন্তা করিনি, বিশেষ করে প্রফেসর ইউনূসকে নিয়ে। কারণ প্রফেসর ইউনূসের আকাশসম জনপ্রিয়তা ছিল দেশে বিদেশে।
কিন্তু সব ধারণা ভুল প্রমাণিত হলো। 11 মাস আগে এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রেক্ষাপট সবার জানা। অভ্যুত্থানকালে তিনি দেশে ছিলেন না, বিদেশে বসে তিনি শুনতে পান হাসিনা আউট। অন্তহীন খুশিতে তিনি তখন টকবক করছিলেন। দেশে ফিরলে যেখানে তাকে জেলে যেতে হতো তার বদলে হয়তো অন্য কিছু অপেক্ষা করছে। যাই হোক, প্রথমে বিশ্বাস করেননি, পরে তার কাছে দিবালোকের মতো স্পষ্ট হয় দেশি বিদেশি টেলিফোন পাওয়ার পর। যাই হোক, ছাত্রদের বিরামহীন প্রচেষ্টার পর প্রফেসর ইউনুস রাজি হন। অনিশ্চয়তা কেটে যায়। 8ই আগস্ট 2024 প্যারিস থেকে উড়ে এসে দায়িত্ব নেন সরকারের। তখন সবার প্রত্যাশা ছিল চমকপ্রদ কিছু ঘটতে যাচ্ছে, ঘটেছেও অনেক কিছু, কিন্তু প্রত্যাশা পূরণ হয়নি। শুরুতে হোঁচট খায় এই সরকার। গ্রামীণ বক্সের মধ্যে ঢুকিয়ে দেন সরকারকে। পুরনো সহকর্মী আর বুইড়া পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয় সরকার। এক দুর্বল উপদেষ্টা পরিষদ দেখে দেশবাসী হতাশ এবং ক্ষুব্ধ। ছাত্ররা যেখানে মানসিকভাবে সরকারি যেতে প্রস্তুত ছিল না, সেখানে তাদের জায়গা দেন, আর এখানেই করলেন ভুল। এখন তিনিও হিসাব মেলাচ্ছেন আর বলছেন তাড়াহুড়ো করে সরকার গঠন না করে আরও সময় নেওয়া যেত। ভুল পরামর্শ যারা দিয়েছিলেন তারা এখন আখের গুছিয়ে ইউনুসের সমালোচনা করছেন আড়ালে আবডালে, কখনো চায়ের টেবিলে। বিপ্লবের পর তিউনিসিয়া পেয়েছিল এক দুর্বল গণতন্ত্র, বাংলাদেশ পেল এক দুর্বল সরকার। দুর্বল সরকারের কারণে একের পর এক চ্যালেঞ্জ আসতে থাকলো। বলে রাখা ভালো, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে কাবু ছিল রাজনীতি প্রশাসন। ব্যক্তির কথায় চলত গোটা সিস্টেম। গুম খুন ছিল নিত্যদিনের ঘটনা, ছিল না গণতন্ত্র। মানবাধিকার লঙ্ঘন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। টাকা লুট ছিল নেশা, বিদেশ পাচার করাই ছিল তীব্র প্রতিযোগিতা। দেশটা হয়ে গিয়েছিল মাকাল ফলের মতো, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। এর মধ্যেই প্রফেসর ইউনুস দায়িত্ব নেন। যেখানে হাত দেন সেখানে শুধু নেই আর নেই। ভেঙে পড়ল প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করাই ছিল তার প্রথম চ্যালেঞ্জ। এখনও তিনি লড়াই করছেন সেই চ্যালেঞ্জ মোকাবেলায়। এইটা বিষয় গেল। দ্বিতীয় হচ্ছে জরুরি বিধান ঘোষণা সংক্রান্ত, জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত কনস্টিটিউশনের বিদ্যমান আর্টিকেল 141 ক, খ এবং গ, এই আর্টিকেলগুলোতে জরুরি অবস্থা কোন সময়ে জরুরি অবস্থা রাষ্ট্রপতি ঘোষণা করবেন, কিভাবে করবেন, এই সমস্ত বিষয় বিধৃত আছে। এবং জরুরি অবস্থা ঘোষণাকালে কি কি অধিকার, নাগরিকদের কি কি অধিকার, মৌলিক অধিকার সাসপেন্ডেড থাকবে সেগুলো বিষয়ে বলা আছে। এবং অন্যান্য বিষয়ের মধ্যে সেটা কতদিন জরুরি অবস্থা রাখা যাবে, সংসদে কতদিন পরে সেটা উপস্থাপন করতে হবে, সংসদ বিদ্যমান না থাকলে কি ব্যবস্থা হবে, ইত্যাদি বিষয় আছে। এবং এর সাথে আরো 2-3টা ধারা সংযুক্ত করার প্রস্তাব কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সেখানে আন্তর্জাতিক সংস্থাগুলো, জাতিসংঘের সাথে বিভিন্ন বিষয়ে দেশ হিসাবে, রাষ্ট্র হিসেবে যে চুক্তিগুলো আছে সেই বিষয়ে, আর মানবাধিকার সংক্রান্ত কিছু বিষয়ে, নাগরিকের কি কি মৌলিক অধিকার বহাল রাখা যায় সেই সময়, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের মতামত ছিল যে এই বিস্তারিত বিষয়গুলো পরবর্তীতে জাতীয় সংসদে আলোচনা ক্রমে একটা বিস্তারিত ডিবেটের মধ্য দিয়ে সেটা নির্ণয় করা সঠিক হবে। কারণ এটা অনেক বিস্তারিত আইন প্রণয়নের ব্যাপার আছে। এই বিষয়ে হয়তো সংবিধানের এই সমস্ত আর্টিকেলের অনুবলে আইনও প্রণয়ন করতে হতে পারে, সেগুলো সেখানেই বিবেচনা করা হবে। তো সুতরাং এই বিস্তারিত পর্যায়ে না দিয়ে আজকে 2টা বিষয়ে একমত হওয়া গেছে। সেটা হলো জরুরি আইনের বিষয়, জরুরি বিধান বা জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত যে বিধান আছে সেই বিধানাবলীতে পরিবর্তন এবং সংশোধন আনায়নের ক্ষেত্রে আমরা সবাই একমত হয়েছি, যেহেতু এই জরুরি আইনের ঘোষণা অতীতে কিছুটা অপব্যবহার হয়েছে বলেই সবার অভিমত। দ্বিতীয় হচ্ছে এটার বিষয়ে সবাই একটা প্রতিশ্রুতি দিয়েছে যে জরুরি আইন ঘোষণা যেন কোনোভাবেই রাজনৈতিকভাবে অপব্যবহার করা না হয়, সেই বিষয়ে সবাই একমত হয়েছে। বাকি বিস্তারিত বিষয়গুলো হয়তো আরো একদিন আলোচনা হতে পারে। হাসনাত আব্দুল্লাহ হালের আলোচিত তরুণ, হালের আলোচিত রাজনীতিবিদ, নতুন রাজনৈতিক দল গঠন করেছেন তারা এনসিপি। তারপর থেকেই নানা রকমের আলোচনা রয়েছে, যেমন সমালোচনাও রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অর্থাৎ এনসিপি গঠনের আগে পর্যন্ত হাসনাত আব্দুল্লাহদের একচ্ছত্র জনপ্রিয়তা থাকলেও এনসিপি গঠনের পরে জনপ্রিয়তায় ভাটা পড়েছে, সেই দৃশ্য আমরা দেখছি। কিন্তু তাই বলে আপনি কি হাসনাত আব্দুল্লাহকে হুমকি দিতে পারেন? আপনি তাকে মারার হুমকি দিয়ে কোনো কমেন্ট করতে পারেন কিংবা পোস্ট করতে পারেন না। সেটা একেবারেই অবৈধ কর্মকাণ্ড। এবং সেই অবৈধ কর্মকাণ্ডের বেলায় পুলিশ যদি দ্রুত ব্যবস্থা নেয়, সেটাও পুলিশের প্রশংসা পাওয়ার মতো কাজ। তেমনই একটা ঘটনা নাটোরে ঘটেছে গতকালকে, এবং পুলিশের এই কাজকে প্রশংসা করা হচ্ছে।
কিন্তু বিপরীতে পুলিশ অন্য ঘটনাগুলোর ক্ষেত্রে কি করছে? অন্য ঘটনাগুলোর ক্ষেত্রে কি পুলিশ এমন দ্রুত পদক্ষেপ নিচ্ছে কিংবা আদৌ পদক্ষেপ নিচ্ছে, নাকি পুলিশ সক্রিয়? পুলিশ নিজে আক্রান্ত হলেও কি কোনো পদক্ষেপ নিতে পারছে? যখন সেই আক্রমণের তীরটা আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপির পক্ষ থেকে, তখন পুলিশ নিশ্চুপ। এই যে ঘটনার বৈষম্য, এই যে অ্যাকশনের বৈষম্য, এটা নিয়ে সমাজে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। কিন্তু নাটোরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা অবশ্যই প্রশংসার যোগ্য। অন্যদিকে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার বেলায় পুলিশ আদতে কি করছে এর তুলনামূলক চিত্র আঁকার চেষ্টা করবে এই ভিডিওতে। বলছিলাম নাটোরের একটি ঘটনার কথা, আপনারা যুগান্তরের করা হেডিংটা দেখে নিতে পারেন। ফেসবুকে হাসনাত আব্দুল্লাহকে হুমকি, আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার। অভিযোগ উঠেছে তিনি আওয়ামী লীগ কর্মী। তিনি যেটা করেছেন সেটা হচ্ছে যে একটা পোস্টের কমেন্টে গিয়ে একটা বাজে মন্তব্য করেছেন। খুব তড়িৎ এনসিপি থেকে সেটার ব্যাপারে পুলিশকে অভিযোগ করা হয়েছে এবং গোয়েন্দা পুলিশ খুবই দ্রুততম সময়ে এই লোকটাকে, এই তরুণকে গ্রেপ্তার করেছে। খুবই ভালো কথা, প্রশংসার কথা। মূল ঘটনাটা একটু জেনে নিই, তারপরে অন্য আলোচনায় যাই, তুলনামূলক আলোচনায় যাই। নাটোরের বড়াই গ্রামের ঘটনা। চলমান যে জুলাই পদযাত্রা এনসিপির, সেটা হচ্ছে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে ফেসবুকে কমেন্ট ও হুমকি দেওয়ায় খোরশেদ আলম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকালকে নিজ বাড়ি থেকেই তাকে আটক করা হয়েছে। খোরশেদ আলম উপজেলার আগ্রান গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, বড়াই গ্রামের কণ্ঠস্বর নামে একটি ফেসবুক পেজে পদযাত্রার অংশ হিসেবে বনপাড়ায় এনসিপির পথসভার প্রচারণামূলক একটি লেখা দেয়া হয়। এই লেখার নিচে এসকে শারমিন খোরশেদ আলম নামের একটি আইডি থেকে লেখা হয়, একটু আগে এক জায়গায় হাসনাত মার খাইছে এলাকাবাসীর, আসুক বনপাড়া, দেখি আমরা কি করতে পারি। এই কমেন্টটা করা হয়। পরে এই বিষয়টি এনসিপির পক্ষ থেকে জানানো হলে ডিবি পুলিশ ওই কমেন্টকারীকে, খোরশেদ আলমকে গ্রেপ্তার করে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার বিষয়টির সত্যতাও স্বীকার করেছেন। অভিযোগ পেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চালিয়ে ডিবি পুলিশ কমেন্টকারী খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে। তার মানে হচ্ছে পুলিশ ইচ্ছা করলেই গ্রেপ্তার করতে পারে, পুলিশ ইচ্ছা করলেই আসামি ধরতে পারে এবং আসামির সন্ধানও পায়। এটা খুবই প্রশংসনীয় কাজ, পুলিশের এই কাজটা খুবই প্রশংসনীয়। পুলিশ প্রশংসার দাবি রাখে এবং সমাজে এই ধরনের কর্মকাণ্ড যদি ঘটে তাহলে তড়িৎ পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত। আওয়ামী লীগের লোকজন এই ধরনের হুমকি ধামকি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে থাকে তাহলে তারও প্রতিকার করা উচিত এবং এই অ্যাকশনের মাধ্যমে যেটা হবে, অন্তত নাটোর এলাকায় এই ধরনের মানে হুমকি দিয়ে কেউ পোস্ট কিংবা কমেন্ট করার সাহস পাবে না। তাতে করে সমাজে এক ধরনের শান্তি শৃঙ্খলা তৈরি হবে। কিন্তু পুলিশ অন্য ঘটনাগুলোর ক্ষেত্রে কি করছে? অন্য ঘটনাগুলোর ক্ষেত্রে কি এরকম তড়িৎ ব্যবস্থা নিচ্ছে কিংবা তড়িৎ না হোক ডিলে ব্যবস্থাও নিচ্ছে? আমার মনে হয় যে নিচ্ছে না। সেখানেই বৈষম্যের প্রশ্ন আসছে। বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যদি নতুন করে বৈষম্যের প্রসঙ্গ আসে, বাংলাদেশ বর্তমানে যে অবস্থায় চলছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার কিভাবে দেশ চালাচ্ছে সেটি নিয়ে বাংলাদেশে কিংবা বাংলা ভাষাভাষী বিশ্বের যেখানে যারা আছেন তারা প্রতিদিন প্রতিক্ষণ খবর রাখছেন। এর মধ্যেই বাংলাদেশের যে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী, যিনি এখন ভারতে অবস্থান করছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, তিনি গতকাল নেদারল্যান্ডসে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত একটি প্রতিবাদ সভায় বক্তব্য দিয়েছেন এবং প্রায় 52 মিনিট তিনি কথা বলেছেন, বিভিন্ন বার্তা দিয়েছেন। কি বার্তা দিয়েছেন সেখানে তিনি? পাশাপাশি অনেকদিন পরে নেদারল্যান্ডস আওয়ামী লীগের বা বাংলাদেশ আওয়ামী লীগের নেদারল্যান্ডস শাখাকে পুনর্গঠিত করে নতুন কমিটি করে দেওয়া হয়েছে, যেখানে ইউরোপ আওয়ামী লীগের প্রেসিডেন্ট তিনি ছিলেন, অনেক নেতারা এসেছিলেন। এসব নিয়ে আমি কথা বলার জন্য আমার সঙ্গে যুক্ত করেছি নেদারল্যান্ডস আওয়ামী লীগের বা বাংলাদেশ আওয়ামী লীগ নেদারল্যান্ডস শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুরাদ খান। মুরাদ খান, আমি আপনাকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। জি, আপনি যদি একটু, আমি মূল আলোচনার মূল অংশে যাওয়ার আগে একটু জানতে চাচ্ছি। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে রাষ্ট্রপতির বিষয়ে কথা হয়, রাষ্ট্রপতির বিভিন্ন ইস্যু, অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, সমন্বয়কদের বিভিন্ন পদক্ষেপ, এইগুলো নিয়ে কিন্তু দর্শক শ্রোতা এখানে কথা হয়। গাইজ, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।